রাজপ্রাসাদের বাগানে একটি বিশাল ঝর্ণার পাশে রাজকুমারী অনন্যা প্রজাপতির পেছনে ছুটছে। তার ভাই রাজকুমার আদিত্য একটি গাছের নিচে বসে বই পড়ছে। দাদা ভাই, দেখো দেখো, প্রজাপতিটা কি সুন্দর, ঠিক যেন উড়ন্ত রামধনু। আমি ওকে ধরবই। সাবধানে অনু, পড়ে যাবি তো। প্রজাপতিকে ধরতে নেই সোনা, ওকে উড়তে দিতে হয়। ওর সৌন্দর্য তো ওই উড়ন্ত ডানাতেই। কিন্তু দাদা ভাই, আমি যদি ওকে না ধরি তাহলে ওর রঙগুলো ভালো করে দেখব কি করে? দূর থেকে তো সব আবছা লাগে। আচ্ছা, তুমি সবসময় এত কঠিন কঠিন কথা বলো কেন? কারণ তুই এখনো অনেক ছোট অনু। তুই শুধু বাইরের রংটা দেখিস, কিন্তু সত্যিকারের সৌন্দর্য তো অনুভব করতে হয়। যা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাই তো সবচেয়ে দামি। যেমন ধরো আয়না বনের গল্প, যেটা তুমি আমাকে কোনোদিনও বলো না। দাইমা বলেন ওদিকে নাকি যেতে নেই, ওখানে গেলে নাকি মানুষ হারিয়ে যায়। সত্যি দাদা ভাই? দাইমা ঠিকই বলেন, ওই জঙ্গলের নাম মুখেও আনতে নেই। ওটা এক অভিশপ্ত জায়গা। ওখানে যা আছে তা আমাদের কল্পনারও অতীত। কি আছে ওখানে? রাক্ষস, দৈত্য? তার চেয়েও ভয়ঙ্কর কিছু। ওখানে আছে আয়নার গাছ। সেই গাছের ছালে তাকালে নাকি নিজের ভেতরের সব কিছু দেখা যায়। আর ওখানে থাকে এক প্রতিবিম্ব চোর। সে নাকি মানুষের আয়নার প্রতিবিম্ব চুরি করে নেয়। প্রতিবিম্ব চুরি করে নেয়? তাহলে কি হয়? আয়নায় নিজেকে দেখা যায় না? শুধু তাই নয় অনু, আমাদের প্রতিবিম্ব তো শুধু আমাদের চেহারা নয়। ওটা আমাদের পরিচয়, আমাদের স্মৃতি, আমাদের হাসি, কান্না, আমাদের সব কিছু। যার প্রতিবিম্ব চুরি হয়ে যায় সে নাকি তার অতীত ভুলে যায়। সে একটা জীবন্ত পুতুলে পরিণত হয়, যার ভেতরে কোনো আত্মা থাকে না। তাই আমাকে কথা দে, তুই কোনোদিনও ওই জঙ্গলের আশেপাশেও যাবি না। কথা দিলাম দাদা ভাই, আমি কোনোদিনও যাব না। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে, ওই চোরটা কেন এমন করে? ওর কি নিজের কোনো প্রতিবিম্ব নেই? আমি জানি না অনু, হয়তো নেই, হয়তো সে খুব একা। চল, এবার ভেতরে চল। আদিত্য অনন্যাকে নিয়ে প্রাসাদের দিকে হেঁটে যায়, কিন্তু অনন্যার কৌতূহলী চোখ বারবার সেই দূরের জঙ্গলের দিকে তাকিয়ে থাকে, যেখানে বিকেলের আলো পড়ে গাছগুলোকে অদ্ভুতভাবে চকচকে দেখাচ্ছে। অনন্যা তার বিশাল জানালার পাশে দাঁড়িয়ে আয়না বনের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় জঙ্গলটাকে আরও রহস্যময় এবং আকর্ষণীয় লাগছে। প্রতিবিম্ব চোর, ওর কি খুব কষ্ট? ও কি খুব একা? সবাই ওকে ভয় পায়, কিন্তু কেউ তো ওর কষ্টটা বোঝার চেষ্টা করে না। আমি যদি ওর বন্ধু হতে পারতাম, আমি যদি ওকে বলতাম অন্যের প্রতিবিম্ব চুরি করাটা খুব খারাপ কাজ, ও নিশ্চয়ই আমার কথা শুনত। আমি তো ওর কোনো ক্ষতি করতে চাই না। আমি শুধু একবার ওই আয়নার গাছগুলো দেখতে চাই। অনন্যা আর ভাবতে পারে না। সে তার ঘর থেকে একটি ছোট পুতুল হাতে নেয় এবং নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে দৌড় দেয়। সে সোজা আয়না বনের দিকে ছুটতে থাকে। অনন্যা জঙ্গলের সামনে এসে দাঁড়ায়। ভেতরটা অদ্ভুতভাবে আলোকিত। প্রতিটি গাছের ছাল আয়নার মতো চকচক করছে। ওয়াও, এ তো কি সুন্দর! দাদা ভাই তো শুধু ভয় দেখায়। এখানে তো কোনো রাক্ষস নেই, এখানে তো শুধু আলো আর আলো। সে নির্ভয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। সে একটি গাছের সামনে দাঁড়ায়, যার ছাল মসৃণ আয়নার মতো। সে তার প্রতিবিম্ব দেখে হাসে। কি মজা! মনে হচ্ছে যেন আমার সাথে আরও একটা অনন্যা আছে। হঠাৎ তার প্রতিবিম্বটি পাল্টে যায়। সে দেখে আয়নার ভেতরে তার মা তাকে বকছেন। মা, তুমি এখানে কি করে? প্রতিটি গাছ তাকে তার জীবনের কোনো না কোনো স্মৃতি, কোনো ভয় বা আনন্দের মুহূর্ত দেখাতে শুরু করে। দাদা ভাই তুমি কোথায়? হঠাৎ তার সামনে একটি ছায়া মূর্তি এসে দাঁড়ায়। মূর্তিটির কোনো মুখ নেই, কোনো চেহারা নেই। সে যেন ধোঁয়া দিয়ে তৈরি। তার শরীর থেকে এক ধরনের শীতলতা বেরিয়ে আসছে। এটাই ভ্রম, প্রতিবিম্ব চোর। তুমি এখানে কেন এসেছো মেয়ে? তুমি কি জানো না এই বন শুধু তাদের জন্য যাদের কিছু হারানোর আছে? তুমি কি সেই প্রতিবিম্ব চোর? তুমি কেন এমন করো? এটা তো খুব খারাপ কাজ। খারাপ, ভালো, এই শব্দগুলোর কোনো মানে আমার কাছে নেই। আমার কাছে আছে শুধু শূন্যতা, আর আমি সেই শূন্যতা পূরণ করি। তোমার প্রতিবিম্বটা কি সুন্দর, কি জীবন্ত? তোমার চোখে কত স্মৃতি, কত স্বপ্ন, ওটা আমাকে দিয়ে দাও। আমার খুব
প্রয়োজন। না, আমি দেব না, এটা আমার। ভোম তার ছায়ার মতো হাতটা অনন্যার দিকে বাড়ায়। সে অনন্যাকে স্পর্শ করে না, কিন্তু তার প্রতিবিম্বটিকে আয়নার গাছ থেকে যেন শুষে নেয়। অনন্যার প্রতিবিম্বটি গাছ থেকে বেরিয়ে এসে একটি কাঁচের মূর্তির মতো ভোমের হাতে চলে আসে। অনন্যা একটি হালকা চিৎকার করে ওঠে এবং তার চোখ দুটো ভাবলেশহীন হয়ে যায়। তার মুখের হাসি, তার কৌতূহল সবকিছু যেন মুছে যায়। আহ, কি সুন্দর! এবার এটা আমার। ভোম অনন্যার প্রতিবিম্বটি নিয়ে জঙ্গলের গভীরে মিলিয়ে যায়। অনন্যা একা ভাবলেশহীনভাবে সেখানে দাঁড়িয়ে থাকে। প্রিন্সেস, আমার হাতটা অনুসরণ করুন। সে একদম স্থির। এ কি ভয়ঙ্কর অবস্থা! হ্যাঁ, চোখের পলকও পড়ছে না। মা, কথা বল, আমার সোনা, কিছু বল। চুপ করে থাকিস না। কি হয়েছে তোর? মা, দয়া করে কথা বল। আমি দুঃখিত মহারাজ, রাজকুমারীর শরীরে কোনো রোগ নেই, কিন্তু তার আত্মা যেন তার শরীরের মধ্যে থেকেও নেই। আমি আমার জীবনে এমন কিছু দেখিনি। হে কোনো সাধারণ রোগ নয়, হে কোনো অশুভ শক্তির প্রভাব। আমি জানি এটা কার কাজ। এটা ওই প্রতিবিম্ব চোরের কাজ। ও আমার বোনের আত্মা চুরি করে নিয়েছে। আমি ওকে ছাড়ব না। আদিত্য, তুমি শান্ত হও। তুমি কোথায় যাবে? ওই জঙ্গলে যে যায় সে আর ফেরে না। আমার ফেরার প্রয়োজন নেই বাবা। আমি যদি অনুকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমার বেঁচে থেকেই বা কী লাভ? ও আমার জন্য শুধু বোন ছিল না, ও আমার জীবনের আলো ছিল। সেই আলো নিভে গেলে আমি অন্ধকারে থাকব কি করে? না আদিত্য, তুই যাস না। আমি আমার আরেকটা সন্তানকে হারাতে পারবো না। আমাকে ক্ষমা করো মা, কিন্তু একজন দাদা হিসেবে এটা আমার কর্তব্য। আমি আমার বোনকে ওই অভিশপ্ত জীবন থেকে ফিরিয়ে আনবই। এটা আমার শপথ। আদিত্য তার তলোয়ার হাতে তুলে নেয়। সে শেষবারের মতো অনন্যার দিকে তাকায়। সে প্রাসাদ থেকে বেরিয়ে আয়না বনের দিকে রওনা দেয়। আদিত্য জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে। চারপাশের আয়নার মতো গাছগুলোতে তার নিজের হাজার হাজার প্রতিবিম্ব। সে তলোয়ার হাতে সতর্কভাবে এগোচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে পথ হারিয়ে ফেলে। এ কোন জায়গায় এসে পড়লাম? চারদিকে শুধু আমি আর আমি। কোন পথটা আসল আর কোনটা শুধু প্রতিবিম্ব? কিছুই তো বুঝতে পারছি না। সে একটি গাছের দিকে তাকায়। আয়নায় সে দেখে সে অনন্যাকে বকছে। এটা আমারই ভুল। আমি যদি ওকে আরও শক্ত করে আটকাতাম, আমি যদি ওর কৌতূহলটা বুঝতে পারতাম। সে অন্যদিকে তাকায়। সেখানে সে দেখে সে এক বিশাল দৈত্যের সাথে লড়াই করছে এবং হেরে যাচ্ছে। তার ভয়গুলো তার সামনে মূর্ত হয়ে উঠছে। কে আছিস? বেরিয়ে আয়। আমার সাথে ছলনা করিস না। আমি তোকে ভয় পাই না। সে হতাশ হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। ঠিক তখনই তার কানের কাছে একটি কর্কশ কিন্তু শান্ত কণ্ঠস্বর ভেসে আসে। বোকামি করছো রাজকুমার। এই জঙ্গলে চোখ দিয়ে যা দেখা যায় তার সবই মিথ্যা, আর তুমি সেই মিথ্যাকেই বিশ্বাস করে চিৎকার করছো। আদিত্য চমকে ওঠে এবং দেখে গাছের ডালে একটি বড় কালো পাখি বসে আছে। পাখিটির চোখ দুটো সাদা যেন পাথর দিয়ে তৈরি। তুমি কে? তুমি কি করে জানলে আমি রাজকুমার? আমার নাম কালদর্শী। আমি চোখ দিয়ে দেখি না, তাই আমি সত্যটা দেখতে পাই। আমি গন্ধ শুকে বুঝতে পারি কার রক্তে রাজকীয়তা আর কার মনে যন্ত্রণা। তুমি তোমার বোনের জন্য এসেছ, তাই না? হ্যাঁ। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি কি জানো প্রতিবিম্ব চোর কোথায় থাকে? আমি জানি, কিন্তু সেখানে পৌঁছনোর পথ চোখ দিয়ে খুঁজে পাওয়া যায় না। সেই পথ খুঁজে পেতে হয় অন্তর দিয়ে। এই জঙ্গল তোমার পরীক্ষা নেবে রাজকুমার। সে তোমাকে তোমার সবচেয়ে বড় ভয়, তোমার সবচেয়ে গভীর দুঃখের মুখোমুখি করবে। তুমি যদি তোমার প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকো, তাহলে তুমি চিরকালের জন্য এখানেই হারিয়ে যাবে। তাহলে আমি কি করব? আমি কি করে পথ খুঁজে পাব? চোখ বন্ধ করো রাজকুমার, আর কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শোনো। এই জঙ্গলে প্রতিটি মিথ্যা প্রতিবিম্বের আড়ালে একটি সত্যিকারের পথ লুকিয়ে আছে। আমি তোমাকে সেই পথ চিনতে সাহায্য করব, কিন্তু চলতে তোমাকেই হবে। আমি রাজি। আমার বোনের জন্য আমি সব কিছু করতে রাজি। আদিত্য চোখ বন্ধ করে কালদর্শীর নির্দেশনা অনুযায়ী হাঁটছে। আয়নার গাছগুলো তাকে বিভিন্ন বিভ্রাম দেখাচ্ছে। থামো রাজকুমার,
তোমার সামনে এক গভীর খাদ। কিন্তু আমি তো দেখছি একটা সুন্দর ফুলের বাগান, আর তার ওপারে আমার বোন দাঁড়িয়ে আমাকে ডাকছে। দাদা ভাই, চলে এসো, আমি এখানে। ওটা তোমার বোনের প্রতিবিম্ব নয়, ওটা তোমার ভয়ের প্রতিবিম্ব, তোমার বোনকে হারানোর ভয়। চোখ বন্ধ করো, ফুলের সুগন্ধ নিও না, অনুভব করার চেষ্টা করো ওই মাটির ভেতরের শূন্যতাকে। আদিত্য চোখ বন্ধ করে। সে অনুভব করে তার পায়ের তলার মাটি কাঁপছে, আর ফুলের সুগন্ধির বদলে এক ধরনের পোড়া গন্ধ আসছে। তুমি ঠিকই বলেছ, এটা একটা ভাঁদ। এই গাছে আমি আমার মায়ের কান্নার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। তিনি আমার জন্য কাঁদছেন। এটা তোমার দুঃখ রাজকুমার, তোমার ভেতরের অপরাধ বোধ। তুমি ভাবছ তোমার জন্যই আজ সবার এই কষ্ট, কিন্তু এই দুঃখকে আঁকড়ে ধরে থাকলে তুমি সামনে এগোতে পারবে না। এই প্রতিবিম্বকে স্বীকার করো। আমি বুঝতে পারছি কালদর্শী, এই বন শুধু পথ আটকাচ্ছে না, এই বন আমাকে আমার নিজের সাথে পরিচয় করাচ্ছে। ঠিক তাই রাজকুমার, তুমি প্রায় পৌঁছে গেছ। প্রতিবিম্ব চোরের দুর্গ আর বেশি দূরে নয়। তারা জঙ্গলের কেন্দ্রে এক বিশাল অন্ধকার গুহার সামনে এসে পৌঁছায়। গুহার ভেতরে শত শত প্রতিবিম্ব কাঁচের পুতুলের মতো সাজানো। অনন্যার প্রতিবিম্বটি একটি বিশেষ জায়গায় রাখা। স্বাগতম রাজকুমার, আমি জানতাম তুমি আসবে। তোমার চোখেও এক সুন্দর প্রতিবিম্ব আছে, ওটাও কি আমাকে দিয়ে দেবে? তোর সাহস তো কম নয়। আমার বোনের প্রতিবিম্ব এক্ষুনি ফিরিয়ে দে, না হলে তোর আজ আমার হাতেই মৃত্যু। মৃত্যু? আমার তো কবেই মৃত্যু হয়েছে রাজকুমার। যেদিন আমি আমার নিজের প্রতিবিম্ব হারিয়েছিলাম সেদিনই। তুমি কি জানো প্রতিবিম্ব ছাড়া বেঁচে থাকাটা কীরকম? নিজের প্রতিবিম্ব হারিয়েছিলে? কিভাবে? আমিও একদিন তোমাদের মতোই ছিলাম। আমারও একটা নাম ছিল, একটা পরিবার ছিল। আমিও ভালো মন্দের তফাৎ বুঝতাম, কিন্তু আমি এই জঙ্গলের লোভের ফাঁদে পা দিয়েছিলাম। আমি চেয়েছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিবিম্বের অধিকারী হতে। তাই আমি আমার নিজের প্রতিবিম্বকে বাজি ধরেছিলাম, আর আমি হেরে যাই। এই বন আমার সব কিছু কেড়ে নেয়। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুমি যা করছো তা ভুল। তুমি নিজের শূন্যতা পূরণ করার জন্য অন্যের জীবনকে শূন্য করে দিচ্ছ। এটা তো কোনো সমাধান নয়। তাহলে কি সমাধান রাজকুমার? তুমি কি ফিরিয়ে দিতে পারবে আমার হারানো পরিচয়? আমি হয়তো তোমার হারানো প্রতিবিম্ব ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে এমন কিছু দিতে পারি যা হয়তো তোমার শূন্যতা পূরণ করতে সাহায্য করবে। আদিত্য একটি আয়না গাছের সামনে দাঁড়ায়। কি করছো রাজকুমার? এটা করলে তুমিও তোমার স্মৃতির একটা অংশ চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। আদিত্য চোখ বন্ধ করে তার এবং অনন্যার একসাথে কাটানো সবচেয়ে সুখের মুহূর্তটি মনে করে। বাগানে ঝর্ণার পাশে তাদের হাসি খুশি খেলার মুহূর্ত। আদিত্যর প্রতিবিম্ব থেকে সেই সুখের মুহূর্তটি একটি উজ্জ্বল আলোর গোলক হয়ে বেরিয়ে এসে ভোমের ছায়া শরীরের ঠিক মাঝখানে প্রবেশ করে। ওকে নিয়ে যাও রাজকুমার, ও ওর পরিবারের কাছেই ভালো থাকবে, আর আমাকে আমার ভুলের সাথে একা থাকতে দাও। আদিত্য তার বোনের প্রতিবিম্ব নিয়ে প্রাসাদে ফেরে। সে অনন্যার সামনে দাঁড়াতেই প্রতিবিম্বটি আবার অনন্যার শরীরে প্রবেশ করে। অনন্যার শূন্য চোখে আবার প্রাণ ফিরে আসে। দাদা ভাই, আমি কোথায় ছিলাম? তুই এখানেই ছিলি অনু, তুই শুধু একটা দুঃস্বপ্ন দেখছিলি। পুরো প্রাসাদে আবার আনন্দের কোলাহল ফিরে আসে। কয়েক মাস পর অনন্যা এবং আদিত্য আবার বাগানে খেলছে। আদিত্যর মুখে এখন এক গভীর শান্তি। দাদা ভাই, আয়না বোনটা এখন কেমন আছে? ওটা এখন আর আয়না বন অনু, ওটা এখন এক সাধারণ সবুজ বন। আর ওখানে এখন আর কোনো প্রতিবিম্ব চোর থাকে না। ওখানে এখন একজন মালি থাকে যে নতুন করে নিজের পরিচয়ের গাছ লাগাচ্ছে।